সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24 দেখবার জন্য। দর্শক, লিভারের অসুখ মানেই আমাদের মনে বাড়তি একটা শঙ্কা, বাড়তি একটা আশঙ্কা এবং টেনশন। কি হয়, কিভাবে এর চিকিৎসা হবে বা কি হবে এর পরিণতিতে, এই ধরনের সমস্যা এই কোভিডকালীন সময়ে আমাদেরকে আরও বেশি বাড়তি একটা টেনশন দিয়ে থাকে। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সাথে কথা বলতে চাই এবং এ কারণেই আমাদের অনুষ্ঠানের বিষয় আজ করোনা এবং কোভিড এবং লিভারের সমস্যা। এই বিষয়ে কথা বলার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের অনুষ্ঠানে যুক্ত আছেন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহবুব হোসেন, যিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে আছেন রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা জানেন টিভির স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, এছাড়া আমাদের আলাপচারিতা তো শুনতেই পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। শুরু করছে আমাদের আলাপচারিতা। স্যার, এই কোভিডকালীন সময়ে আসলে আমরা সব কিছু নিয়ে একটু বাড়তি উদ্বিগ্ন থাকি। তারই প্রেক্ষাপটে আমি একটু বলতে চাই যে লিভারের যে অসুখগুলো নিয়ে রোগীরা আসতো, এই কোভিডকালীন সময়ে কি আপনারা সেই রোগীগুলোই পাচ্ছেন, না কীরকম রোগী আসলে পেয়ে থাকছেন এই সময়টা যদি বলেন? থ্যাংক ইউ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আগের রোগীগুলো তো আছেই, আমাদের যেগুলা লিভারের সাধারণত বেশি অনেক টাইপের রোগ আছে। তার ভিতরে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, কিছু কিছু টাইপের জন্ডিস, তারপরে অ্যালকোহলিক লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, এগুলো তো আমাদের ক্রনিক কেস, এরা আমাদের কাছে আসে। করোনাকালীন সময়ে যেটা সমস্যা হচ্ছে, করোনা ইটসেলফ, কোভিড-19 ইটসেলফ লিভারের উপরে কিছু চাপ প্রয়োগ করে। তাতে দেখা যাচ্ছে যারা কোভিডে আক্রান্ত হচ্ছে ওদের লিভার ফাংশন টেস্ট অনেকগুলো আছে, স্পেশালি HGOT, HGPT অ্যান্ড সিরাম বিলিরুবিন, ডাইরেক্ট সিরাম বিলিরুবিন, এইগুলার উপরে তারা কিছু প্রভাব বিস্তার করে, লিভারের উপরে কিছু চাপ দেয়, এই প্যারামিটার্সগুলো বেশি হয়ে যায়। তো এই সমস্যা নিয়ে আমাদের কোভিড হসপিটাল, আমাদের রংপুর মেডিকেল কলেজে একটা কোভিডের একটা দারুণ ভালো একটা ইফেক্টিভ হসপিটাল আছে। ওখান থেকে আমাদের কাছে প্রায়ই টেলিফোন করা হয়, আমরাও মাঝে মাঝে ওখানে ভিজিটে যাই। যারা কোভিডে আক্রান্ত আছে তাদের এই সমস্ত লিভার এনজাইমসগুলো বেশি আছে। তো আমরা দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা আগে থেকে লিভারের কোনো সমস্যায় নাই, তাদের এই সমস্ত প্রবলেমগুলা অল্পতেই ভালো হয়ে যায়। কিছু রেস্ট, কিছু চিকিৎসা, কিছু ওষুধ আছে আমাদের, খুব বেশি না, এগুলো প্রয়োগ করলে অল্পতেই ভালো হয়ে যায়। কিন্তু আগে থেকে যাদের লিভার ডিজিজ আছে, লিভার আসলে আমাদের টিচাররা বলেন আর কি, সেটা হলো লিভার ইজ দি লার্জেস্ট অর্গান অফ দি বডি। কেউ কেউ বলে যে সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ দি বডি। তো হাউএভার ইটস এ বিগ অর্গান ডেফিনেটলি। এখানে অনেক কিছু ঘটে যেগুলো আমাদের জানার বাইরেই ছিল। আমরা লিভার স্পেশালিস্ট হওয়ার পরে এখন এগুলো দেখছি যে আসলে এখানে একটা ইটস এ বিগ ফিল্ড, অনেক কিছু হয়। তো যাদের যে লিভার ডিজিজ আছে, লিভার ডিজিজ মানেই যে খারাপ তা নয়, কিছু কিছু আছে কম্পেনসেটেড, কিছু কিছু আছে ডিকম্পেনসেটেড। কম্পেনসেটেড অর্থ হলো আমি পারি, লিভার ডিজিজ আছে বাট সে কাজ করতে পারে। লিভার ডিজিজ আছে, তার যদি 1/3ও ভালো থাকে তাহলে সে নর্মাল কাজ করতে পারে, কিন্তু যদি 2/3 বেশি নষ্ট হয়ে যায় তখন আর পেশেন্টরা কাজ করতে পারে না, তাদের পেটে পানি আসে, তারা অনেক সময় অজ্ঞান হয়ে যায়, এটা আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি বলি। অনেকে জন্ডিস বেড়ে যায়, এগুলা হতে পারে। তো এই টাইপের রোগীগুলা নিয়ে আমরা সমস্যায় পড়ি, যেহেতু কোভিড ইটসেলফ লিভারের উপরে চাপ দেয়। লিভারের অবস্থা ভালো থাকলে লিভার কাভার দিতে পারে, কিন্তু এই অবস্থাগুলো যদি আগে থেকেই থাকে তাহলে এই রোগীর মরবিডিটি, মর্টালিটি, হসপিটাল স্টে, অক্সিজেন সাপ্লাই, আইসিইউ অ্যাডমিশন সব কিছুই বেশি বেশি লাগে নিঃসন্দেহে। মানে লিভার এর যখন অনেক ধরনের কাজে আমরা পড়তাম তখনই মনে হতো লিভার একটা ফ্যাক্টরির মতো, অনেকগুলো কাজ করে যাচ্ছে একসাথে। স্যার, এই আপনি যেমনটি বলছিলেন যে 1/3 পর্যন্ত থাকলেও লিভার কাজ করে দেয় বা এই সমস্ত সমস্যাগুলোকে ওভারকাম করে উঠতে পারে, কিন্তু একজন মানুষের এই সময়টায়, বিশেষ করে গরমকালে আমরা দেখতে পাই যে এই সময়টা অনেক সময় জন্ডিসের প্রকোপটা বেড়ে যায়। তো এখন এই কোভিডকালীন সময়ে জন্ডিসে আক্রান্ত রোগী আপনারা কেমন পাচ্ছেন, বা এই হঠাৎ করে যদি এখন কারো জন্ডিস ডায়াগনোসিস হয় সেই ক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ থাকে?
আমরা এর আগে কোভিডের আগে সে মনে করেন কোভিড তো আসছে 19 সাল থেকে লাস্টের দিকে 2000 মার্চের থেকে আসছে বাংলাদেশে আসছে। তার আগে কি হতো, আমি যে এলাকায় থাকি তার নাম হলো রংপুর, বাংলাদেশের একটা উত্তর অঞ্চল, একটা উত্তর অঞ্চল বলতে আসলে রংপুরকেই বোঝায়। তো ওইখানে ওই এলাকার প্রচুর লোক ঢাকায় জব করে, যারা বিশেষ করে যারা গার্মেন্টস অ্যান্ড আদার্স এই রিলেটেড প্রচুর, যেখানে আপনার বেশি ক্রাউডেড, বেশি জনগণ বেশি থাকে, ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে হলো যে মানে ময়লা যেগুলো স্টুল ইউরিন এগুলা প্রপার ডিসপোজালের উপায় নাই, সেই সমস্ত জায়গায় হেপাটাইটিস এ অ্যান্ড ই বেশি হয়। এ অ্যান্ড ই এরা হলো কন্টাজিয়াস ফুডবর্ন, ওরাল ফিকো ওরাল রুট দিয়ে খাবার মাধ্যমে, পানির মাধ্যমে এইভাবে এরা ছড়ায়। এইগুলা কোভিডের আগে এই টাইপের রুগী প্রচুর পেতাম, ঢাকা থেকে জন্ডিসে আক্রান্ত হয় রংপুরে চলে যায়, আমরাই দেখতাম। এবং সাধারণত এই ভাইরাসগুলা লেস হার্মফুল, কষ্ট দেয় বেশি, কিন্তু এগুলা ক্রনিসিটিটাই, এরা ভালো হয়ে যায়। কোভিডকালীন সময় যেটা হয়েছে, কোভিডকালীন সময়ে মানুষের মুভমেন্টস কমে গেছে, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, তারপরে যারা ঢাকায় আক্রান্ত হচ্ছে ঢাকাতেই থেকে যাচ্ছে, ওরা বেশি যাতায়াতের অভাবে যেতেও পারে না। এর ফলে হচ্ছে কি যে আমরা ওখানে বসে, রংপুরের বসে, উত্তরাঞ্চলে বসে আমরা জন্ডিসের রুগী এখন কম পাই। এই একটা বছর বা 1.5 বছর বলতে গেলে আমরা কমই পাচ্ছি। তারপরেও যায় না তা না, তারপরেও 2-1টা আসে। আগে হয়তো প্রতিদিন 10-12টা পেতাম, এখন হয়তো 2 দিন 3 দিন পর 1-2টা পাই। তো আমরা যেটা করি, আমাদের বইয়ের গাইডলাইনেও আছে যে বিলিরুবিন যদি 10-এর নিচে থাকে তাহলে আমরা ওদের বাসায় ট্রিটমেন্ট দিই, যে তুমি বাসায় থাকো, খাওয়া দাওয়া করো, নর্মাল ভালো হয়ে যাবে। আর যদি 10-এর উপরে উঠে যায় আমরা হসপিটাল অ্যাডমিশন করি আমাদের রংপুর মেডিকেল কলেজে, ওখানে আমাদের হেপাটোলজির ওয়ার্ড আছে, এবং আমরা পিপি পরে বা যেরকম যে স্বাস্থ্যবিধি যা আছে আমাদের ওগুলা পরে আমরা ওদের ফলো আপ দিই। আচ্ছা স্যার, প্রাসঙ্গিকভাবে আসে এ আর ই এর কথা আমরা শুনলাম। অনেক সময় আমরা জানি যে হেপাটাইটিস বি, সি এগুলো অনেক দিন ধরে লিভারের সংক্রমণ বা একেবারে নিশ্চুপ অবস্থায় থাকে, পরবর্তীতে সংক্রমণ করে বা ফ্লেয়ার আপ করে। তো এই বি এবং সি এর অবস্থাটা এখন কিরকম, মানে এই ধরনের সংক্রমণের? আপনি বি আর সি ভাইরাস, আমাদের হেপাটাইটিস বি ভাইরাস, এটাই আমাদের মূলত, এটাই আমরা বেশি ডিল করি। তো এইগুলা হচ্ছে যেগুলা আগে থেকেই আছে, যেগুলো আগে থেকে আছে ওদের তো আমরা একটা ফলো আপ করি। আমাদের যারা হেপাটাইটিস বি নন পেশেন্ট, ওরা জানে ওদের স্ট্যাটাসটা কি, আমরা ওদের আগেই বলে দিই যে হেপাটাইটিস বি হয়েছে, আপনি ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেটে আছেন, আপনি বাহক, আপনার ভয়ের কিছু নেই, আপনি এইভাবে আসবেন 6 মাস 1 বছর পর হয়তো কারো ডিএনএ করতে দেই, যারা গরিব মানুষ আছে তাদের শুধু এএলটি পরীক্ষাটা করতে দেই। এইভাবে আমরা হেপাটাইটিস বিটাকে আমরা ফলো আপ দিই। এখন এই করোনাকালীন সময়ে তো একটু সমস্যা হয়েছে, এখানে আপনি বুঝতেই পারছেন যে নর্মাল লাইফটাই এখানে হেল্ড আপ হয়ে গেছে, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, কত অসুবিধা, হোটেল চলে না, পর্যটন বন্ধ হয়ে গেছে। তো আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা পিপি পরে এখন যেহেতু একটু কম আছে, ওই জন্য আমরা একটু হসপিটালে যাই, যেগুলো খারাপ রোগী ওদের আমরা আমাদের ডাইরেক্টলি আসতে বলি। আর আমরা অনলাইনে কিছু ব্যবস্থা করেছি, অনলাইনে ব্যবস্থা করেছে, ওরা পেশেন্টসরা আসে, ওদের আমরা ছোটোখাটো কিছু পরীক্ষা দিই, কিছু সমস্যা আছে কিনা শুনি, তারপরে কিছু যদি ইনভেস্টিগেশনস লাগে সেগুলো একটু দেই, দিয়ে অলমোস্ট আল্লাহর রহমতে তারা ভালো আছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আবারও আপনার কাছে প্রশ্ন করব। একজন দর্শক ফোনের লাইনে অনেকক্ষণ ধরে আছে, তার ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, কি জানতে চাচ্ছেন? দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমি শফিক বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি জি, আপনার প্রশ্ন করুন। দর্শক আমরা আপনার কথা সম্পূর্ণ ভালোভাবে শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আমার পেটে অনেকদিন হলো সমস্যা, আমি কোনো কিছু খাবার খাইলে দেখা যায় যে পেট ফুলে যায়, উপরের পেট মানে অল্প কিছু খাইলেই খুব ভারী ভারী মনে হয়, এবং আমার এই রোগটা হলো অনেকদিন হলো। পেটের ভিতর খাবার খাওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি আমরা। দর্শক আপনার বয়স কত আর এই সমস্যাটা কতদিন ধরে সেটা একটু বলুন। আমার বয়স 32, আমার সমস্যাটা অনেকদিন হলো, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। জি স্যার আপনার কথা শুনতে পাচ্ছে, স্যারই আপনাকে জিজ্ঞেস করতে যে আপনার কি জন্ডিস হয়েছে কিনা এর মধ্যে, বা না না না, আমার এই অসুখটা হলো 4-5 বছর হলো, কিন্তু আমার কোনো জন্ডিস নাই,
আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম এবং মানে ইন্ডিয়ার হায়দ্রাবাদেও গিয়েছিলাম। আপনি কি আপনি দুধ আর শাক হজম করতে পারেন? দুধ আর দুধের খাবার আর শাক জাতীয় খাবার হজম করতে পারেন? জি 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 স্যার। এটা খেলে আপনার কোনো অসুবিধা হয় না? না না, আমার কোনো পায়খানা কোনো সমস্যা হয় না, পায়খানা একদম স্বাভাবিক মতেই হয়, কিন্তু খাবার খাওয়ার সাথে সাথে আমার পেট গ্যাস হয়ে যায়। আপনার এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এই পরীক্ষাগুলো করা হয়েছে? অল এভরিথিং করছি স্যার। আপনার কি এগুলা কিছু পাওয়া যায়নি, তাই তো? না না স্যার, আমি ঢাকা স্কয়ারে ল্যাবে এবং ওই যে ডক্টর আরেফিন স্যার মানে জি দর্শক আমরা বুঝতে পেরেছি আপনার বুঝতে প্রশ্নটি। স্যার উনার উত্তরটা দেবার আগে আরো একজন দর্শকের ফোন নিয়ে আচ্ছা নিতে ঠিক আছে, হচ্ছে। এটা আইবিএস হবে। জি জি হ্যালো। জি হ্যালো। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি জি হ্যালো, আমি রফিকুল ইসলাম রাজশাহী থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন রফিকুল ইসলাম সাহেব, আপনি বলুন। আমার প্রশ্ন হলো এটা যে আমরা কিভাবে বুঝবো যে লিভারের প্রবলেম হয়েছে, মানে কি জি ধরনের জি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটিও। লিভারের প্রবলেম হয়েছে। জি অনেক ধন্যবাদ চমৎকার প্রশ্নটির জন্য, আমরা অবশ্যই উত্তর দেব। স্যার প্রথম দর্শকের প্রথম উত্তর প্রশ্ন, থেকে শুরু করি। পেশেন্টটা অনেক দিন সাফার করছে, কিন্তু সে কিন্তু কথাবার্তা ভয়েস তার ভালো আছে। জি আমি তো তাকে ডাইরেক্ট দেখি নাই, তবে আমার মনে হচ্ছে এটা আইবিএস এর কেস, আচ্ছা ইরিটেবল বাউল সিনড্রোম। ইয়াংরাই সাধারণত দেখি বাংলাদেশে বেশি ভুগে। আমাদের বইতে লেখা আছে যে ফিমেল, কিন্তু আমরা দেখি যে স্টুডেন্টস বা 40-এর নিচে ছেলেরাই এই সমস্যায় বেশি ভুগে। এদের সমস্ত কিছু রিপোর্ট ভালো থাকে, এক্সাম করলেও সব কিছু ভালো পাওয়া যায়, কিন্তু খাবার পরে পেটে ডাকাডাকি করা, আমরা যেটা বর্বরিক বলি, আর তারপরে একটু পাতলা পায়খানা হয়, কখনো ভালো এটা ক্লিয়ার হয় না, অনেক সময় এটা বলে মিউকাস থাকে। এটা ভয়ের কিছু নাই, যেহেতু উনি দীর্ঘমেয়াদী ধরে ভুগছেন। আর যে সব স্যারদের নাম বললেন, ওনারা আমাদের সরাসরি টিচার, তাদের নাম বলেছেন, কাজে ওনারা মিস করবে এরকম আমি করি না। তো এটা সাধারণত এটা আইবিএসই হয়। এটাকে ওনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে আচ্ছা প্রতিদিন সকালে উঠে। আমি যেটা মুসলিম পেশেন্ট যদি হয়, আমি বলি ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা হাঁটবেন, এসে তারপর ঘুমান বা যা করেন আপনার ডেইলি কাজ সেগুলা করেন। আর এটাকে সহজভাবে নেন। এটা যেহেতু আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক পরীক্ষা করেছেন, ডক্টররা নয় ভুল করতে পারে, কিন্তু মেশিন তো, কম্পিউটার তো ভুল করবে না। কাজে সবাই বলছে আপনি নর্মাল, আপনি নর্মালি আছেন। এটা মনটাকে আপনি স্থিতি দেন, আচ্ছা মনটাকে মনে সাহস নিয়ে আসেন যে ইনশাল্লাহ আমার কিছু হয়নি, দেখবেন যে আপনার কিছু হয়নি। জি অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় দর্শকের প্রশ্নটি আসলে অনেক মানুষের মনে কাজ করে। দ্বিতীয় কোশ্চেনটা খুবই ছোট, কিন্তু এর আনসারটা বিশাল, অনেক বড়। মানে আমাদের কাছে বিভিন্ন ভাবে পেশেন্ট আসতে পারে। অনেক সময় পেশেন্টরা তাদের কমপ্লেন নিয়ে চলে আসে, বেশিরভাগ আমাদের কাছে আসে জন্ডিস দিয়ে। কারোর ছোটবেলা থেকে জন্ডিস, মাঝে মাঝে জন্ডিস হয়, আবার ভালো হয়ে যায়। আর আমি প্রথম দিকে যেগুলো বললাম, যারা ঢাকায় থেকে হঠাৎ করে জন্ডিস হয়ে গেছে, 10-12-20 বিলিরুবিন হয়ে গেছে, জন্ডিস নিয়ে আসে। পেটে ব্যথার, বিশেষ করে রাইট আপার অ্যাবডোমিনাল পেন, উপরের দিকে ব্যথা থাকে, খাওয়ায় অরুচি, বমি বমি ভাব, অনেক সময় বমি হয়েও যায়। আমাদের প্রথম পেশেন্টের মতো খাওয়ার পরে পেট ডাকাডাকি করে, পেট ভারী হয়ে থাকে, এগুলা নিয়ে আসতে পারে। এগুলো হলো আমাদের কমন ফিচার্স। আর কমপ্লিকেশনস অফ দি ডিজিজ নিয়ে আমাদের কাছে আসতে পারে। সেগুলো কি, যদি আগে থেকেই তার হলো লিভার সিরোসিস থাকে, পেটে পানি আছে, পেটের পানিটা বেশি হয়ে যাচ্ছে, আগে থেকেই তার লিভার ডিজিজ আছে, আগে ভালোই চলাফেরা করতো, এখন সে উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কাজ করে, দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতে জেগে থাকে, কি করছে নিজেও জানে না, কোথায় থুথু ফেলে, কার খাবার কে খাচ্ছে ঠিক না, এরকমগুলো কিছু মেন্টাল ডিরেঞ্জমেন্ট, এগুলা নিয়ে আমাদের কাছে আসতে পারে। অনেক সময় হেমাটিমেসিস মেলেনা, হেমাটিমেসিস মানে হলো রক্তবমি, আর মেলেনামা হলো কালো পায়খানা। এগুলা আগে থেকে যাদের ডিজিজ থাকে, এগুলা তারা জটিলতা নিয়েও আমাদের কাছে আসতে পারে। আবার এমনও হয় যে রোগী ডায়াগনোসিস করেই আমাদের কাছে আসে, একটা আলট্রাসোনোগ্রাম নিয়ে আসলো, স্যার ফ্যাটি লিভার, এর কি হবে? স্যার আমার তো HbA পজিটিভ, এটার কি হবে? স্যার আমি তো আর্মিতে যেতে গিয়েছিলাম, আমাকে নট করে দিছে, কেন আনফিট করেছে? বলে কি আমার রক্তের ভেতরে আছে, দেখে এখন HbA পজিটিভ। এরকম ভাবেও আমাদের কাছে পেশেন্ট আসে। বুঝতে পারছি অনেক ভেরিয়েশন আছে এই প্রেজেন্টেশনগুলোর। স্যার এই প্রসঙ্গে আরো কথা বলবো, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক দেখছেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24। একটা ছোট্ট বিরতি নিব, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত
পিউলি মেডিকেল 24-এ। আজ আমরা কথা বলছি করোনা এবং লিভারের সমস্যা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ, লিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহবুব হোসেন, যিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। দর্শক, আপনাদের ফোন পাচ্ছি, ফোন আরও পাবো আশা করছি। আমাদের টিভি স্ক্রলে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলছি আবারও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে। স্যার, একজন দর্শকের প্রশ্নের থ্রুতে আপনি বলছিলেন যে আসলে অনেক সময় রোগীরা নিজেরাই ডায়াগনোসিস নিয়ে আপনাদের কাছে আসে, অনেক সময় বিশেষ করে একটা আলট্রাসোনোগ্রাম নিয়ে এসে বলে যে ফ্যাটি লিভার। এবং একটা সময় ছিল যখন আমরা দেখেছিও আপনাদের কাছে ফ্যাটি লিভারটাকে খুব বেশি গুরুত্ব দিতেন না, কিন্তু এখন আবার দেখছি যে ফ্যাটি লিভার নাকি অনেক ক্ষতিকরও হতে পারে। স্যার, এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি, আসলে ফ্যাটি লিভার কখন কি ধরনের সমস্যা করতে পারে? এটা একটা হট টপিকস অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে তো বটেই। আর এই আলট্রাসোনোগ্রাম এসে মানুষ আরও কনসার্ন বেশি হয়ে গেছে এই সম্পর্কিত। তো এই ফ্যাটি লিভার বলতে গেলে তার আগে আমি একটু কথা বলে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, যেহেতু সবাই এটা জানতে চায়। আমাদের মেডিকেলের ভাষায় বলে NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহল খেলেও ফ্যাট হয়, ফ্যাটি লিভার হয়। আবার অ্যালকোহল খাচ্ছে না, মদ পান করছে না, তাহলেও ফ্যাটি লিভার হতে পারে। তো এইটা অ্যালকোহল খেলে যাদের হয় ওটা আলাদা, ও চ্যাপ্টারে আর আমরা যাচ্ছি না। তাহলে একজন মানুষ অ্যালকোহল খাচ্ছে না, তার আবার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, এটা আবার কি ধরনের কথা? এটা তো তখন একটা কনসার্ন হয়ে দাঁড়ায়। তো আমাদের হলো যে NAFLD, NAFLD বলা হয়, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটাকে ব্রডলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, NAFL, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এখানে লিভার আছে, ফ্যাট জমে যায় কিন্তু কোনো ক্ষতি করে না, এটা নর্মালি, এটাকে আমরা NAFL বলবো। আর এটা যখন ক্ষতি করে, মানে যখন প্রদাহ শুরু হয়ে যায়, তখন এর নাম দেওয়া হয়েছে NASH, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস। যেখানে আইটিস আছে সেখানে ইনফ্লামেশন, যেখানে ইনফ্লামেশন আছে সেখানেই প্রদাহ, যেখানে প্রদাহ সেখানেই ধ্বংসাত্মক, ওখানে ধ্বংস হবে এবং রিপেয়ার হবে, এই হলো অবস্থা। তাহলে আমরা তো অ্যালকোহল খেলাম না, কেন আমাদের ফ্যাটি লিভার হবে? তো আমাদের ফ্যাটি লিভার হয় সাধারণত যদি আমাদের লাইফ স্টাইলটা আমরা না চেঞ্জ করি। আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, সারাদিন ঘুমিয়ে থাকি বা টিভি দেখি, তো আমাদের মুভমেন্টসটা হচ্ছে না। যদি ফিজিক্যাল মুভমেন্টস না হয় তাহলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের খাওয়াটা বেশি যদি হয়, স্পেশালি ভাত, স্পেশালি চিনি, মানে শর্করা জাতের খাবার, মেডিকেলের ভাষায় বলে কার্বোহাইড্রেট খাবার যদি আমরা বেশি খাই, তাহলে পরে এগুলা ফ্যাট হয়ে আমাদের লিভারে জমা থাকে। জমা থাকলে ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ওরা ন্যাশ তৈরি করে, যদি ওরা ইনফ্লামেশন তৈরি করে, তাহলে তো এটা ক্ষতি করবে, যেহেতু এখানে প্রদাহ চলছে। তাহলে সেটা কি হয়, আমাদের বেশিরভাগ লিভারই ফ্যাটি লিভারকে মোটামুটি কোনো ঝামেলা করে না, কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায় এবং সেখানে যদি ইনফ্লামেটরি প্রসেস থাকে, প্রদাহ থাকে, তাহলে এটা ক্রনিক লিভার ডিজিজ হয়, লিভার সিরোসিস হয় এবং আলটিমেটলি লিভার ক্যান্সার হয়ে যায়। তো এটা খুব একটা ডেঞ্জারাস একটা ফেট হতে পারে। তো যেহেতু সিরোসিস মিন্স কি, সিরোসিস মানে হলো যে লিভার তার কার্যক্রম হারিয়ে ফেলছে, তাহলে তখন আমাদের পেশেন্টকে বলতে হয় যে আপনার যেহেতু লিভার কার্যক্রম হারাচ্ছে, আপনার কিন্তু ভবিষ্যতে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন লাগতে পারে, এটা পেশেন্টকে বলতে হয় আমাদের। তাহলে একটা লিভার ট্রান্সপ্ল্যান্টেশন তো সোজা ব্যাপার না, ইটস এ কস্টলি, এবং বাংলাদেশে আপাতত হচ্ছে না। তো বাইরের দেশে করতে গেলে 50-60 লক্ষ টাকা লাগে, এবং এটা লাগার পরেও যে ফলো আপ থাকে সেটাও একটা কস্টলি, সবার জন্য এটা সম্ভব হয়ে ওঠে না। তা আমি ভাত খেলাম, কাজকাম করলাম না, আমি যদি ওই রকম একটা ঝামেলায় পড়ে যাই, তো একটা বড় ধরনের একটা নিজের ফ্যামিলির জন্যও ঝামেলা, রাষ্ট্রের জন্যও ঝামেলা। তো সেই জন্য হলো কি যে আমাদের একটু, যেটা আগেই দুইটাই বললাম, যে সেডেন্টারি লাইফ, মানে ঘুমায়ে বসে থাকা, আরাম করা, এসির ভিতরে থাকা, গাড়িতে চলাফেরা করা, বাচ্চাদের ঘরের ভিতরে আটকায় রাখা, খেলবে না। আর করোনাকালীন সময় তো বেবিজরা বেরই হতে পারছে না, তো এই সমস্ত বাচ্চারাও কিন্তু ফ্যাটি লিভার আক্রান্ত হতে পারে। হ্যাঁ, যে কোনো ফ্যাটি লিভার নিয়ে আসলে আমাদের আরো অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, তবে একজন দর্শক ফোন করেছে, সেই ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, কি জানতে চান? জি, আমি মীর হোসেন ফেনী থেকে। জি বলুন, কি জানতে চান? আমার হেপাটাইটিস বি ভাইরাস 95 থেকে আমার বডিতে আমি বহন করছি। আচ্ছা আচ্ছা। তো আমি ঢাকাতে হাসেমের ডাক্তার প্রফেসর, ওনার তত্ত্বাবধানে ছিলাম। উনি আমাকে এন্ডোস্কোপি করাইছে, ওখানে লিভার মুখে স্পট দেখা দিচ্ছে, হালকা স্পট দেখা দিচ্ছে। জি, তো এখন উনি আমাকে কাভিড একটা ট্যাবলেট আছে, কাভিড
0.5। 0.5 মিলিগ্রাম। জি। জি, আমি অনেকদিন খেয়ে থাকছি। এখন এটা আমার ফেরে কিন্তু উপর ভাগে বুকের নিচে মাঝে মাঝে প্রায় হালকা ব্যথা করে। অনেক আগে কিন্তু প্রচন্ড ব্যথা করতো, এখন হালকা ব্যথা করে। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা আপনার হচ্ছে না? না না না, আমার এই শুধু পায়খানাটা অনিয়মিত হয়, এই ক্যারিয়ার কারণে মনে হয় আর কি। আপনার বয়স কত হবে? আমার বয়স 55। 50? 65 না 55? 55। 55। আর কি কাজ করেন আপনি এখন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন আমার আপনি? দোকান আছে আমার। আপনি তো অনেক দিন ধরে এই রোগে আছেন, তা আপনি তো জানেন, অনেকটা জেনে গেছেন বাই দিস টাইম। আপনার লাস্ট ডিএনএ পরীক্ষা কবে করছেন? আমি ডিএনএ পরীক্ষা করি নাই, আমি শুধু এন্ডোস্কোপিটা করছি। আপনি ডিএনএ পরীক্ষা ছাড়াই ক্যাভির খাওয়া শুরু করছেন? ও আমাকে ডাক্তার ওটা তো সাজেস্ট করছেন। সাজেস্ট করছে, আপনি খাওয়া শুরু করেছেন? না, না আমি খাইতেছি অনেকদিন। অনেক দিন ধরে আপনি একটা ডিএনএ পরীক্ষা করবেন। আপনি তো জেনে গেছেন যে হেপাটাইটিস বি ভাইরাস এটা ক্রনিসিটি হয়ে গেছে, হ্যাঁ, ক্রনিক কেস। ক্রনিক কেসের হলো যে সবার যে চিকিৎসা লাগবে তা না। অনেক কিন্তু ভাইরাসটা ঢুকছে লিভারের ভেতরে, কিন্তু শরীর মেকানিজম এটা তাকে থামিয়ে দিছে। আমরা এদের ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেট বলি, ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার। এরা বাহক, এরা বহন করছে আর কি। প্রথম দিকে আমি একটু বলেছিলাম এই ব্যাপারে। আর কিছু আছে ডিস্ট্রাকটিভ প্রসেসে পড়ে যায়, যাদের ওই এইচবিএস এজি পজিটিভ সাথে ইএজি পজিটিভ আমরা বলি, এবং ডিএনএও হাই থাকে। এরা কিন্তু আপনার ক্ষতিকরের ভিতরে থাকে। এদের লিভার সিরোসিস হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে, হ্যাঁ। তো ওনার যেহেতু ক্যাভির শুরু করার তো এটা কোনো কারণ, এটা অ্যান্টিভাইরাল ড্রাগস হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে কাজ করে। এটা শুরু করার আগে অবশ্যই একটা ডিএনএ করতে হবে। অনেকের আছে এইচবিএসএজি পজিটিভ কিন্তু ওদের ডিএনএ নাই। ডিএনএ আমি পেশেন্ট যেভাবে বলি, সেটা ডিএনএ হলো আমাদের শত্রু, চোর ডাকাত, এদের মেরে ফেলতে হবে। তা আমাদের সবার যে এইচবিএসএজি পজিটিভ থাকলেই যে ওদের ডিএনএ থাকবে তা না। তো ডিএনএ নাই, আমি ক্যাভিরাল খাচ্ছি, এটা তো ঠিক হলো না। আবার ডিএনএ ঠিকই আছে, আমি ক্যাভিরাল দিচ্ছি না, তাতেও তো হলো না। এন্টাকাভির নাম বলে আর কি, অরিজিনাল নাম আর কি। তো আপনার হলো যে সেই জন্য ওনার ডিএনএটা করতে হবে। এবং আপনি ভাই একজন ভালো লিভার স্পেশালিস্টের আন্ডারে থাকবেন। বাংলাদেশে এখন সমস্ত বিভাগীয় লেভেলে এবং মেডিকেল, বেশিরভাগ মেডিকেল কলেজে এখন লিভার স্পেশালিস্ট আছে। এটা একটা স্পেশাল ব্যাপার। এখানে আপনার হেলা খেলার ব্যাপার না, কারণ এখানে জীবন জড়িত আছে। একবার লিভার ক্যান্সার হয়ে গেলে ফেরার কোনো উপায় নেই। তো সেই জন্য আপনি একজন ভালো লিভার স্পেশালিস্ট যারা আছেন এদের আন্ডারে আপনি থাকবেন, তাহলে আপনি ইনশাল্লাহ, যেহেতু 95 সাল থেকে ভালো আছেন, বাকি জীবনও ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাআল্লাহ। প্রায় 26 বছর উনি 26 ভালো বছর, আছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। স্যার, আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতির পর আবারও আলোচনায় ফেরত আসবো। দর্শক দেখছেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24। আরও একটা ছোট্ট বিরতি নেব, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24-এ। আজ আমরা কথা বলছি করোনা এবং লিভার ডিজিজ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহবুব হোসেন, যিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে আছেন রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের প্রচুর ফোন পাচ্ছি এবং আপনাদের ফোনের অপেক্ষায় থেকে আবারও আমরা আমাদের আলাপচারিতা শুরু করছি। স্যার, আমরা ফ্যাটি লিভার সম্পর্কে অনেকখানি শুনেছি এবং কিভাবে সেটা ধীরে ধীরে খারাপের দিকে যেতে পারে সেটা সম্পর্কেও শুনেছি। আপনি বলছিলেন লিভার সিরোসিসের কথা। এই অসুখটার কথা শুনলেই আমরা অনেক ভয় পাই এবং এতখানি ভয় পাই যে এটা হলে বোধহয় আর বাঁচার আশা নেই, এই ধরনের ভয় আমাদের মধ্যে কাজ করে। এই বিষয়টা কি এখনো একই রকম আছে, না আধুনিক চিকিৎসায় এর কোনো পরিবর্তন আছে? খুবই ভালো একটা কোশ্চিন। একদম যারা এই রোগে ভুগছে তারা জানে আর কি, তারা কিভাবে আতঙ্কের দিন কাটায়। তো এখন তো অনেক এগিয়ে গেছে, সায়েন্সও এগিয়ে গেছে, আমাদের লিভারও এগিয়ে গেছে, ট্রিটমেন্টও এগিয়ে গেছে, সব কিছুই। তো ধরেন যে লিভার সিরোসিস যেটা হয়, আমরা কমন বলি, অনেক কাজেই হয়, তার ভিতরে একটা হলো হেপাটাইটিস বি ভাইরাস। ইটস ভেরি কমন ইন বাংলাদেশ। আমরা এটাকেই প্রোটোটাইপ ধরি। যেমন একজন 95 থেকে উনি চিকিৎসায় আছেন, ভালো আছেন। তো কাজেই হেপাটাইটিস বি ভাইরাসের যদি আমরা চিকিৎসা না করি, তাহলে আলটিমেটলি এটা সিরোসিস করে, লিভার ফাংশনটা ড্যামেজ করে দেয়। তো করলো ঠিক আছে। যদি 2/3 নষ্ট হয়ে 1/3ও ভালো থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু বা সেই পেশেন্টটা কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারে। কিন্তু তারপরে যখন চলে যায় তখন কিন্তু এটা আমরা ডিকম্পেনসেশন বলি। তো ডিকম্পেনসেশনের অর্থ, বাংলা অর্থ হলো যে আমি পারি না। লিভারের অনেক কাজ, কিন্তু সে তখন আর সেই কাজ করতে পারছে না, যার ফলে হয় পেটে পানি চলে আসে, আমি আগেও বলেছি, অজ্ঞান হয়ে যায় রুগী, এরকম হয়ে যায়। তো আপনি যদি লিভারকে ধরেন, ইটস এ বিগ ফিল্ড, অনেক বড় ব্যাপার। তো এর ভেতরকে আমরা ভাগ করতে পারি, মানে আমাদের মেডিকেল হয়ে যায় এটা, তারপরে একটু
আমি এ বি সি বলি, চাইল্ড সিপিউ এ সিপি বি সিপি সি, চাইল্ড টার্কোট পাউ, তিনজন বিজ্ঞানী একটা ক্লাসিফিকেশন করেছে। যদি প্রথম এতে থাকে, এ গ্রেডে থাকে, অলমোস্ট নর্মাল। লিভারটা সিরোসিস হলে বা লিভারের ভাইরাস ঢুকছে, যদি এ গ্রেডে থাকে অলমোস্ট নর্মাল। আমরা চাই যে আমাদের রুগী এখানেই থাক, বি আর সিতে যেন না যায়, বি গ্রেড সি গ্রেডে যেন না যায়। তো যদি যারা ঠিকমতো ডাক্তারের আন্ডারে থাকে, ফলো আপে রাখে, আমাদের কথাবার্তা শুনে, কারণ এটা একটা অনেকটা রুগীদের কথা ব্যাপারটা এরকম যে সবাই তাড়াতাড়ি ভালো হয়ে যেতে চায়, কিন্তু ম্যাজিকের মতো, কিন্তু মেডিকেল সায়েন্সে তো ম্যাজিকের কিছু নাই, সেরকম কিছু আর কি। আমার বিশেষ করে আমাদের লিভারে হেপাটাইটিস বি ভাইরাস যদি হয়ে যায়, একবার ঢুকে পড়লে এটা তো আর বের হয় না। হেপাটাইটিস বি ভাইরাসটা একেবারে আপনি সমস্ত কিছু থেকে নির্মূল করলেও ওই লিভার সেলের ভেতরে দেখা যায় সি ডিএনএ বলে, ক্লোজলি কোভ্যালেন্ট সার্কুলার ডিএনএ, এরা লুকিয়ে থাকে, এরা বাইরে থাকে না, ওটা তো আমরা দেখতে পাই না, ওটা ইরাডিকেট করতে পারি না। তো সেই জন্য আমাদের বাইরে যেগুলো থাকে আমরা শত্রুকে মেরে দিই, আমাদের রুগী মাশাআল্লাহ ভালো থাকে বাকি জীবন। তো কাজে এত ভয় পাওয়ার কিছু নেই। যদি লিভারে এরকম কিছু ঘটেই যায়, যদি আপনি একজন ভালো বিশেষজ্ঞের আন্ডারে থাকেন, কোনো অসুবিধা নেই, নাম্বার 1। আর নাম্বার 2, যেটা অসুবিধা হয় সেটা হলো এই কবিরাজি, এই আয়ুর্বেদীয়, এই না বুঝে না শুনে। আমরা এত কিছু পড়াশোনা করে একজন রুগীকে বলতে পারি না আপনি 6 মাসে ভালো হয়ে যাবেন, আর কোনো পড়াশোনা নাই বলে দিচ্ছে 6 মাসে এটা নির্মূল করা হয়। মানুষ অন্ধের মতো সেটা বিশ্বাস করে, এবং আমি এটা বুঝি না কিভাবে এই সমস্ত সাইনবোর্ডগুলো রাস্তাঘাটে ঘোরে, ইভেন টিভিতেও দেখা যায়, কেবল টিভিতে দিচ্ছে 6 মাসের ভিতরে HbS/Ag নেগেটিভ করা হবে। এটা তো আসলে দুঃখজনক। এদিকে আমাদের মনে হয় সবাইকে একটু নজর দেওয়া উচিত যারা এই ব্যাপারে আছে। তো একবার যদি HbS/Ag পজিটিভ হয়ে যায়, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ 1, 2, 3 বছরে 1 2 3 কিন্তু আবার অটোমেটিক নেগেটিভ হয়ে যায়। এখানে কোনো ওষুধেরও ভূমিকা নেই, এখানে কারোর কোনো ভূমিকা নেই, এখানে পেশেন্টের নিজস্ব ইমিউনোলজি এটাকে ক্লিয়ার করে ফেলে, এবং এই জিনিসটাকেই বোধহয় কাজে লাগায়, এই জিনিসটাকে কাজে লাগায়। যেমন এ ভাইরাস চিকিৎসা দিলেও ভালো হবে, না দিলেও ভালো হবে, কবিরাজি খাবে, পড়া পানি খাবে, আর লিভারটা খারাপ করবে। ও কিন্তু যদি এমনি বাসায় বসে থাকে, নরমাল খাওয়া দাওয়া করে ভালো হয়ে যায়। তো কাজে আপনি সিরোসিস নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। ফোন করেছে, তার ফোনটি নিয়ে নিচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, কি জানতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি। হ্যাঁ, তো আমার 1993 সাল থেকে হেপাটাইটিস বি একবার জন্ডিস হয়েছিল, সেখান থেকেই আসলে পরবর্তী ডিটেক্ট করা হয় যে আমার হেপাটাইটিস বি আছে। তো ওই সময় খুব একটা ভালো ট্রিটমেন্ট সময় ছিল না, বিধায় মোটামুটি নর্মালি আমি ট্রিটমেন্ট করে গিয়েছি। তো আসলে ট্রিটমেন্ট স্ট্রংলি স্টার্ট করেছি 2011 থেকে। 2011-এ আমি আসলে ডক্টরের কাছে যাই। তো ওই সময় আমি যাই আসলে রেগুলার চেক আপের জন্য। তো যাওয়ার পরে ওখান থেকে অনেকদিন যাবত আমার হেপাটাইটিস বি থাকার কারণে ওখানে আমাকে HBV-DNA টেস্টটা দিয়েছেন ডক্টর। তো ওই সময় লো পজিটিভ এসেছে, আমার HBV-DNA যে রিপোর্টটা আছে সেটা লো পজিটিভ এসেছিল 2011-এ। তারপরে অ্যান্টাভির 0.5 একটা ওষুধ আমাকে দেওয়া হয়েছিল প্রতিদিন সকালে একটা করে। তো ওটা খাওয়ার পরে আফটার 6 to 8 মান্থ, 6 থেকে 8 মাস পরে আমার ওই HBV-DNA-টা এসে পড়েছে, নেগেটিভ হয়েছে। এরপরে আরো অনেকবার, প্রায় 8-10 বার এই টেস্ট HBV-DNA আমি করেছি, এবং প্রতিবারই নেগেটিভ এসেছে। এবং লাস্ট আমি ডিএনএ টেস্টটা করেছি 2019-এ, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে। তো ওই সময়ও নেগেটিভ এসেছে। এই পর্যন্ত আসলে মানে করোনা অনেক কারণে আর যাওয়া হয়নি। এখন আপনার প্রশ্নটি কি? এখন আমার সমস্যা নেই, আমার কথা হচ্ছে যে অ্যান্টাভির 0.5 এই ওষুধটা আমি অনেক বছর যাবত খাচ্ছি, প্রায় 10 বছর হয়ে গেছে। তো এইটার কতদিন খেতে হবে? আর আরেকটা হচ্ছে মাঝখানে আমি হচ্ছে ফাইব্রো স্ক্যান, লিভার একটা ফাইব্রো স্ক্যান একটা টেস্ট করেছি। হ্যাঁ, আর আমার HGPT36 ছিল লাস্ট, এটা 2019। নিশ্চয়ই দুটো রিপোর্টও ভালো আসছে আপনার। হ্যাঁ, আপনার প্রশ্ন এই ওষুধটি কতদিন খাবেন? আমরা বুঝতে পেরেছি, উত্তর দিব স্যার। আরো একজন দর্শক আছে অনেকক্ষণ ধরে, অনেক দূর থেকে ফোন করেছে, তার ফোনটিও নিচ্ছি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন আপনার ম্যাডাম, আমি প্রশ্নটি। ঠাকুরগাঁ থেকে বলছি। ঠাকুরগাঁ থেকে অনেক দূর থেকে ফোন করেছেন, বলুন দর্শক। আমাদের সময় একটু কমে এসেছে, আপনি যদি সংক্ষেপে প্রশ্নটি করুন। ম্যাডাম গত 6-7 মাস হলো আমার ফ্যাটি লিভার, ডাক্তার বলেছে, তো আমাকে খাওয়ার কিছু বিষয় মেনটেন করতে বলেছে, ওষুধ দেওয়া হয়নি। তো আমি বলছি যে খাওয়ার মেনটেন করার পরও আমি কেন জানি ডান সাইডের পোখাটায় আমি একটু অ্যাবনর্মালি ফিল করি। আর দ্বিতীয় কথা হলো যে আমি এই ফ্যাটি লিভার থাকা অবস্থায় আমি হেপাটাইটিস বি নিতে পারবো না, এই জিনিসটা জানা ডাক্তার। হেপাটাইটিস বি এর টিকা দিতে পারবেন কিনা জানতে চাচ্ছেন?
জি জি আচ্ছা, আপনার এএলটি পরীক্ষা করা হয়েছে? ফ্যাটি লিভার হয়েছে, এএলটি বা এইচজিপিটি জি আমি আলট্রাসাউন্ড করেছি। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড। আর কোনো রক্তের পরীক্ষা করেছেন? না জি না, আর কোনো রক্তের পরীক্ষা আমাকে দেওয়া হয়নি। আচ্ছা, আপনার ফ্যাটি লিভার নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। আপনি একটা এলটি পরীক্ষা করবেন। যদি দেখেন যে 40-এর বেশি আছে, তাহলে কিছু চিকিৎসা লাগবে, তাহলে বুঝি যে আমরা যে লিভার সেল ড্যামেজ হচ্ছে। আর যদি 40-এর নিচে থাকে, তাহলে আর আপনি এমনি ফলো আপে থাকলেই হবে। আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি হাঁটাহাঁটি করবেন, ওজন কমাবেন, ভাত, তারপর চিনি, গুড় এগুলো একটু কম খাবেন, ফাস্টফুড কম খাবেন, ইনশাল্লাহ এমনিতেই ভালো থাকবেন। এমনি ফলো আপে থাকলেই ভালো থাকবেন। এটা হলো দ্বিতীয় জন। আর প্রথম জন হলো অ্যাকচুয়াল পেশেন্ট। ওকে যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের সাবজেক্ট ক্লিয়ার হয়ে যায়। তো উনি হলো এন্টাকেভির খাচ্ছেন, ওরা প্রায় 10 বছর খাচ্ছে। তো এইটাই স্টাডিগুলো চেঞ্জ হয় আর কি। আগে বলেছে যে 10 বছর ইভেন হোল লাইফ খেতে হবে। তো এখন আবার বলছে কারোর যদি দেখা যাচ্ছে যে 3 বছর পর বা 4 বছর পর যদি ডিএনএ পরপর 3-4টা নেগেটিভ থাকে, অফ করে দিতে পারে। আর বছরে ইয়ারলি একবার করে ডিএনএ পরীক্ষা করবে। যদি দেখা যায় যে আপনার ডিএনএ আবার বাড়তেছে, মানে 10,000-এর বেশি বা 1 লাখের বেশি চলে, তখন আবার এন্টাকাবির খাবে। আপনি ভয় পেন না। আপনি একজন ভালো লিভার বিশেষজ্ঞের আন্ডারে থাকবেন এবং আপনি তাকে বলবেন যে আমি এবার ওষুধ বন্ধ করতে পারি কিনা। আমার যদি পেশেন্ট হতো, আমি ডিসিশন দিতাম আপনি আপাতত বন্ধ রাখেন। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করে ফেলতে চাই, সেটি হচ্ছে যে করোনাকালীন সময়ে এরকম যারা আছেন তাদের জন্য আসলে বাড়তি কি ধরনের সতর্কতা হলো যে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট, এটা হলো যে আমাদের হলো যে স্বাস্থ্যবিধি যেটা, এটা তো অবশ্যই মানতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, যদিও আমি এই মুহূর্তে মাস্ক খুলে রেখেছি। আচ্ছা, তারপরে স্যানিটাইজেশন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, অ্যান্ড ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন সবাই দিবে। লিভারের ফ্যাটি লিভার হোক, বি ভাইরাস, সি ভাইরাস, হেমাক্রোমাটোসিস হোক, উইলসন, যে কোনো লিভারের ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ রোগীরা সবাই ভ্যাকসিনেশন করবে। ভ্যাকসিনেশন করলে আমাদের প্রোটেকশনটা বাড়বে। লিভারের উপরে যদি ভালো লিভারের উপরে যদি করোনা ভাইরাস অ্যাটাক করে, মর্টালিটি 6%। আর এটা যদি ডিজিজ লিভারের উপরে কাজ করে, অ্যাকুইট লিভার ফেলিওর হয়, অ্যাকুইট ACLF বলা হয়, অ্যাকুইট আর ক্রনিক লিভার ফেলিওর, এগুলো খুব ডেঞ্জারাস। আগে থেকে যাদের পেটের পানি আসে এগুলো আছে, এদের উপরে যদি করোনা ভাইরাস ধরে, মর্টালিটি অলমোস্ট 100%। কাজে এই সমস্ত রোগীদের অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে। বাসার বাইরে যাওয়া দরকার নেই, বাইরে গেলে মাস্ক পরবেন। সোশ্যাল যে সমস্ত প্রোগ্রাম, বিয়ে হয়, এটা হয়, মুসলমানি বিভিন্ন অনুষ্ঠান হয় আমাদের দেশে, এগুলা থেকে একটু দূরে থাকবে, সতর্কতা অবলম্বন করবে, অ্যান্ড ভ্যাকসিনেশন, যে ভ্যাকসিন পায় সেটাই দিবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আসলে এত চমৎকারভাবে আমরা প্রশ্নগুলোও পাচ্ছিলাম। আজকের অনুষ্ঠানের প্রশ্নগুলো এমন একেবারে আপনার যে টপিক সেই রিলেটেড, এবং আপনার কাছ থেকেও আমরা অনেক বিস্তারিত জানতে পেরেছি বিভিন্ন অসুখ নিয়ে। আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর সুমি, আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেছেন, আমাকে এখানে কিছু বলার জন্য সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি আমি হলো যে জিসকা ফার্মাসিউটিক্যালস, ওনাদের সবসময় আমাদের সাথে আছে। ওনারা আমাকে এখানে আসার একটা সুযোগ করে দিয়েছেন, ওনাদের ধন্যবাদ। আর সবচাইতে বেশি ধন্যবাদ দেই আমার দর্শকদের, যারা কষ্ট করে এই অনুষ্ঠানটা শুনেছেন, দেখেছেন। যদি কোনো উপকারে লাগে তাহলে নিজেদের ধন্য মনে করব, নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ভালো থাকবেন স্যার। অবশ্যই দর্শক দেখছিলেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24। কথা বলেছি আজ করোনা এবং লিভারের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, এবং একটি কথা তারপরেও কোনো বিকল্প থাকছে না কিন্তু, সেটি হচ্ছে এখনও কিন্তু করোনা মহামারী চলছে এবং আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এবং লিভারের যাদের অসুখ আছে তাদের কিন্তু একটু বাড়তিভাবেই মেনে চলতে হবে, এবং সামাজিক বিধিনিষেধগুলো মেনে চলার পাশাপাশি বাড়তি অনুষ্ঠান কিংবা বাড়তি ঘুরে বেড়ানো এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো।